আজকের ভিডিওয় থাকছে 2024 ইলিশ উৎসব সংক্রান্ত সুন্দরবনের সম্পূর্ণ তথ্য। বিভিন্ন রকম খাওয়া দাওয়া তো থাকছে বোটের ভিতরের সম্পর্কে তথ্য, আমুদি মাছের ফ্রাই, সেখানে ঘুরে দেখার মতন রবীন্দ্রনাথের বাংলো সহ অন্যান্য জায়গা, আর থাকছে ইলিশ মাছের পদ দিয়ে রান্না করা বিভিন্ন রকমের রান্না বান্না। আর সত্যিই থাকছে এই যে বড় এই বিশাল সমুদ্রের মতন নদী, এই নদীর মাঝে বোটে যাওয়ার অভিজ্ঞতা। চল আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ভিডিওর মাধ্যমে। সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। তোমাদেরকে মোটামুটি 7:42 ট্রেন ধরতে হলে পৌঁছে যেতে হবে 6:45 আগে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আর লাইন যেখানে ক্যানিং লোকাল আসে সেই জায়গাটা তো ভিড়ের ঠাসা হয়ে যায়, তাই একটু আগে আসার চেষ্টা করবে। তাড়াতাড়ি এসে চটপট ফোনে হোক বা অফলাইনে যেখান থেকে পারো ক্যানিং লোকালের টিকিটটা কেটে নেবে, তারপরে দাঁড়িয়ে পড়বে যে যেখানে উঠতে চাও। এই যে ঢুকে পড়লো 7:42 ক্যানিং লোকাল। রীতিমতো ট্রেনটা চলতে চলতেই কতজন লাফ দিয়ে উঠে পড়েছিল, দেখে তো ভয় লাগছিল নামার সময় কি অবস্থা হবে। কিন্তু সত্যি কথা বলতে 7:42 ক্যানিং লোকাল নিয়ে কারোর ভয় পাওয়ার কারণ নেই, কারণ এটা শিয়ালদা টু ক্যানিং, ক্যানিংয়েই লাস্ট স্টপেজ। লোকজন নেমে গেলে আরামসে নামতে পারবে, আর বেশ খানিকক্ষণ দাঁড়ায়ও শিয়ালদাতেও ক্যানিংও। ক্যানিং ট্রেনে স্টেশন থেকে নেমে এই যে পিছন দিকটা করে চলে গেলাম একদম চলে এসেছি ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশন থেকে উল্টো দিকে একদম যে শিয়ালদার ট্রেন থাকবে তার অভিমুখে একদম সোজা হেঁটে গিয়ে প্ল্যাটফর্মটা একদম পেরিয়ে একদম নিচে চলে আসবে। নিচেই আছে অটো স্টেশন। অটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমাদেরকে যে ট্রাভেলস বা যে ট্যুর কোম্পানি থেকে তোমরা যে ট্রাভেল করবে তাদের অটো দাঁড়িয়ে থাকবে অলরেডি, অথবা যে কোনো অটো বা টোটোকে একবার তোমাদের ট্যুর ট্রাভেলসের কোম্পানির নামটা বলেই তারা দেখিয়ে দেবে তোমরা কোন অটোটা বা কোন গাড়িটা করে যাবে। আমরা চেপে বসে পড়েছি আমাদের সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অটোতে। এরপর আমরা রওনা দেবো সোনাখালী ঘাটের দিকে। ওই যে বেরিয়ে আসছে স্টেশন, এই স্টেশন ছেড়ে দিল অটোতে। একটা অটোতে মোটামুটি 7 থেকে 8 জন ধরে যায়। বসে পড়েছে, রওনা দিয়ে দিয়েছে। সাথে যদি এরকম ছোট খোদেরা ট্রাভেল করে তাহলে তাদের নিয়েও খুব দুষ্টু মিষ্টি সময় কাটে। দেখুন কিভাবে রাগ করেছে। এই জিনিসগুলোকে নিয়ে খোটাতে চলে এলাম এখানে সোনাখালী বাজারে। সোনাখালী বাজারে ভীষণ রকমের মাছের একটা বাজার বসেছিলাম দেখলাম, আর তার সাথে রয়েছে এরকম অটো স্ট্যান্ড। এখান থেকে বাস অটো সব রকমের পেয়ে যাবে। আর বাসগুলো দেখুন কলকাতার বাসের মতন, কোনো অসুবিধাই হবে না। চলে এলাম সোনাখালী ঘাটে, পৌঁছে গেছি। আমাদের এই যে একটা মেন জিনিস যেটা নতুন আসছে, এটা বন্ধন ব্যাংক, ঠিক এর সামনে দিয়ে সোজা এগিয়ে গেলেই হয়ে যাবে। এখানেই সাধারণত অটোগুলো দাঁড়ায় এবং কাছে দাঁড়িয়েছে থাকলে এই গোটা লাইনটা ধরেই দাঁড়ায়, যেরকম অটোর লাইন থাকবে সেরকম অনুযায়ী নেমে একটু হেঁটে যেতে হবে জাস্ট। খুব সামান্য একটা সরু রাস্তা দিয়ে হেঁটে গেলাম, হেঁটেই দেখলাম আমাদের বোট সামনে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু যার বোট তার বোটের সামনেই কিন্তু এসে দাঁড় করিয়ে দেবে অটোওয়ালারা, আর সাথে দাদারা তো থাকছেনই বোটে। এক এক করে সবাই উঠে পড়লাম বোটে। প্রথম বেশ ভালোই লাগছিল, ধীরে ধীরে গুটি পায়ে উঠে এসে প্রথমেই চলে গেলাম এই যে নিচে লঞ্চে উঠে। ঠিক লঞ্চটার সামনের দিক দিয়ে নিচেটা দিয়ে এরকম জায়গা আছে যেখানে দুদিকে বসার মতন, এবং রাত্রে যারা লঞ্চে বাস করছে, রাত্রে হোটেলে না থেকে লঞ্চে যারা থাকতে চাইছে তাদের জন্য এরকম ব্যবস্থা রয়েছে। এরকমভাবে 3টে বালিশ রয়েছে পরপর। 3 জন তো বটেই এখানে শোয়ার জায়গা, তবে 4 জনের আরামসে হয়ে যাবে। আর এই তলা দিয়ে অনেকটা স্পেসিয়াস আছে, যেখানে জিনিসপত্র, জুতো এবং নিচে যে কোনো বড় বড় লাগেজ অনায়াসে ঢুকে যাবে এখানে। আর এই দিক দিয়ে গিয়ে এখানটা হচ্ছে এনাদের কিচেন। আসতে পারি
এইখানটাতেই রান্না বান্না হয়তো, না ওই বাইরে, ওই বাইরের দিকটায়। আচ্ছা, এখানটায় সবজি টবজি সবকিছু এখানটার মধ্যে কাটাকুটি হয়। আচ্ছা, এখানে একটা চেঞ্জিং রুম দেওয়া রয়েছে, এটা হচ্ছে শেষ পোর্শনটায়। আর ওই যে নেমে সিঁড়ি থেকে নেমে এই দিকটায় আমরা রয়েছি। এখানটাতে একটা চেঞ্জিং রুম রয়েছে, সাথে রয়েছে এখানে দুটো টয়লেট। এটা ওয়েস্টার্ন, এটা ইন্ডিয়ান। দেখিয়ে দিই এরকম ব্যবস্থা কিছু, মগ, বালতি, আর এখানে কল। আমি জানি না এই কলটা ঠিক মতন কিভাবে কি কাজ করে, ফার্স্ট টাইম আসা। তবে হ্যাঁ, জল চলতে শুরু করলে নদীর জল থেকে এটা অনায়াসে তুলে নেওয়া যায়। এটা হচ্ছে কোমরটা, এদিকেও একটা কল রয়েছে, ওখানে ট্যাপও আছে। এইটাতে অনেকটা স্পেস আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা শাওয়ারও রয়েছে ফ্রেশ হওয়ার জন্য। আজ আমরা সুন্দরবন ভ্রমণ করব সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে, মানে তাদের হাত ধরে। এই যে কচুরির ভান্ডার রয়েছে, হ্যাঁ সব ডিটেলস পরে বলছি, তার আগে খাওয়া দাওয়ার পর্বটা হোক। কথা বলতে না বলতেই চলে এসেছিল লুচি, মিষ্টি আর আলুর দম। খুব সুন্দর রান্না বান্না হয়েছিল। আলুর দমটা প্রথম টেস্টেই মানে এত সুন্দর লেগেছিল, দারুণ। তবে হ্যাঁ, দাদাদের কিন্তু কোনো জিনিসের কমতি ছিল না। আবার আলুর দম, পুরি, মিষ্টি যা চাইছো তাই দিয়ে যাচ্ছিল, একদম হিউজ কোয়ান্টিটি। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের। খাওয়া দাওয়াটা মেনলি সোনাখালী ঘাটে কমপ্লিট করিয়ে তারপর লঞ্চটা রওনা দিল আমাদের সুন্দরবনের দিকে। প্রথমে গন্তব্য কোথায় সেটা আমরা সবাই জানি, তাও আমি এটা একটু আজকে তোমাদের কাছে গোপনই রাখলাম, কারণ আপাতত বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে, বাট এখনো অবধি খুব কম বৃষ্টিটা পড়েছে। একটু এগিয়ে গিয়ে কীরকম কী পরিস্থিতি থাকবে জানা নেই, যেরকম পরিস্থিতি সেরকম অনুযায়ী হবে। এটা আমাদেরকে আগে থেকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপে। গাইড দাদারা মাঝে মধ্যেই এভাবে বলে বলে আমাদেরকে গাইড করে দিচ্ছিল আমরা কোন নদীর ওপর দিয়ে যাচ্ছি, কোন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এবং পরবর্তী ডেস্টিনেশন মানে আমরা কোথায় নামতে চলেছি সব কিছু এভাবেই বলে দিচ্ছিল। লঞ্চ ছেড়ে দিয়েছে, এটা বাসন্তী ব্রিজের নিচে দিয়ে এবার প্রবেশ করবো আমরা। আর এটা হচ্ছে হোগল নদী, আমি এখানে গাইডের দাদার কাছ থেকে জেনে নিলাম। বাসন্তী ব্রিজ পেরিয়ে প্রথম আমরা গোসাবাই যাব। আমাদের গাইডের দাদা কিছুটা বলে দিলেন একটু আগে, আমার একটু উপরে উঠতে দেরি হয়েছিল। সুন্দরবন এসেছে আর খাওয়া দাওয়া হবে না, তাও আবার ইলিশ উৎসবে। দেখুন কথা বলতে না বলতে আবার কফি দিয়ে গেল। উফ, দারুণ লাগলো ব্যাপারটা। ব্যাস, শুনলাম একটু পর আমুদি মাছের ফ্রাই দেওয়া হবে, তাই চারপাশে পরিবেশটা একটু উপভোগ করলাম। উপভোগ করতে করতেই কিছুক্ষণ পর দিয়ে গেলেন আমুদি মাছের ফ্রাই। আমুদি মাছটা এই ফার্স্ট টাইম ট্রাই করছি। হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ সবাইকেই তো ম্যানেজ করে দিতে হচ্ছে, কারণ একজনকে ভাজতে ভাজতে দিয়ে গেল আবার আরেকজনকে পরে দেবো, এরকম করলে তো হবে না। না, এটা হচ্ছে বাড়ি নয়, এটা হচ্ছে বেড়াতে আসার একটা এজেন্সি, একটা নৌকা, যার মধ্যে আমরা পরিবারের মতন রয়েছি। তো আমুদি মাছের ফ্রাইটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, এবং এত হাওয়া দিচ্ছিল, আমি তো ভয়েস দিয়েছি বাট রিয়েল ভয়েস অ্যাড করতে পারলাম না, কিছু বুঝতে পারবে না। পুরো ভেটকির মোচের মতন স্বাদ ছিল। আর হ্যাঁ, একটু কাঁটা ছিল, যারা কাঁটা পছন্দ করে তাদের একটু অসুবিধা হবে। ওটা খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম হ্যামিল্টন সাহেবের বেকন বাংলো, যেটা গোসাবাতে ছিল। এসে টিকিটটা দেখি সেই আগের মতন পাঁচটা পাপাই যাবে না। আমরা টোটাল 6 জন ছিলাম, তাই 5 টাকা দিয়ে 6টা টিকিট কিনে নিলাম এবং কেটে নিয়ে টিকিট কাটার পর প্রবেশ করলাম বেকন বাংলোয়। সত্যি কথা বলতে জায়গাগুলো ঘোরার মতন তেমন কিছুই নেই, কিন্তু এই যে বেকন বাংলোর ভেতরে চারপাশের পরিবেশটা বাচ্চাদের জন্য খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর। এখানে বসে কিছুক্ষণ প্রকৃতির দৃশ্য দেখলে কিন্তু মনটা শান্ত হয়ে যেতে বাধ্য। চলুন বেকন বাংলোর ভেতরটায় চারপাশটা একটু ঘুরিয়ে নিই। যদিও বৃষ্টি হয়েছে, এখানটা চারপাশটা এই যে ঘাস টাস দেওয়া রয়েছে, এই ঘাস এবং কাদা মাটি এগুলোর ভেতর দিয়ে যাওয়া যায়, কিন্তু এখন পুরো মাটিটা কাদায় পরিণত হয়েছে বৃষ্টি হয়েছে বলে। আর বর্ষাকাল বুঝতেই পারছেন, মাঝে মধ্যে বৃষ্টি হয়ে পুরো একেবারে মিঠো একটা জায়গায় পরিণত করেছে। আমরা কিছুটা দূরে এগিয়ে চললাম হেঁটে হেঁটে, মানে এর মধ্যেই
এই জায়গাটা মানে এই এরিয়াটার মধ্যেই একটু মাত্র 3-4 মিনিট হেঁটে এগিয়ে চলে এলাম বাংলোটার দিকে। বাংলোটা পুরোটা কিন্তু কাঠের তৈরি এবং খুবই আশ্চর্যজনকভাবে কাঠগুলো এতটাই ভালোভাবে পালিশ এবং রং করা রয়েছে যে কাঠগুলো কিন্তু বৃষ্টিতে এত ভেজে তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। ভেতরটা গিয়ে দেখলাম চারপাশটা একেবারেই ঘুটঘুটে অন্ধকার ছিল, ভেতরে কিন্তু কোনো জিনিসপত্র ছিল না। মানে ওই যে দেখুন দরজার যে ফাঁক ফোকরগুলো রয়েছে, এখান থেকে দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি, ভেতরটা একবারে অন্ধকার পাড়া, আর কিচ্ছু নেই। তবে হ্যাঁ, জিনিসটা মানে এই যে বাংলোটা কিন্তু দারুণ ব্যাপার, কারণ সাধারণত এরকম কাঠের ঘর পাহাড়ের দিকে দেখতে পাওয়া যায়। আমাদের এইদিকে রবীন্দ্রনাথ সাহেব আর হ্যামিল্টন সাহেব দুজন মিলে এসে এত সুন্দর একটা পরিবেশ গড়ে তুলেছেন, খুব ভালো লাগলো দেখে। আর তোমরা আশা করছি জানো এখানে আমাদের এক হ্যামিল্টন সাহেবের বাংলোও আছে। সেটা কিন্তু নদী থেকে যেখানে তোমাদেরকে নৌকার নামিয়ে দেবে সেইটার একটা রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তোমরা পাবে এই বেকন বাংলো, আবার উল্টো দিকটা রাস্তা ধরতে হবে, ঠিক অতটাই যতটা রাস্তা লাগবে বেকন বাংলোটা আসতে ততটাই রাস্তা লাগবে হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখতে যেতে। তাই একটু টাইম নিয়ে আর একটু পা চালিয়ে হেঁটে দেখে নেবে দুটোই জিনিস। হ্যাঁ, একটু পরে ওই বাংলোটাও দেখাবো। তবে একটা কথা আগে থেকেই বলে রাখছি, হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে অবাক হবেন না বা হতাশ হবেন না। হ্যামিল্টন সাহেবের বাংলো কিন্তু বেকন বাংলোর মতন অতটাও সুন্দর অবস্থায় এখন নেই। হ্যাঁ, দুটোই সুন্দর ছিল যখন তৈরি হয়েছিল, কিন্তু এখন অবস্থাটা খুবই খারাপ। আর এই যে নিয়ে যাচ্ছি তোমাদের সুবিধার্থে, এই বাঁ দিকটা দিয়ে গিয়ে কিন্তু একটা ওয়াশরুম আছে, চাইলে অবশ্যই এখানে ওয়াশ বা ফ্রেশ হয়ে যেতে পারো তোমরা। এটা হ্যামিল্টন সাহেবের বাংলো। ওই যে ওইটা আর গেলাম না কাছে, কারণ এমন কিছুই নেই, পুরো বন্ধ, আর জায়গাটা পুরো ফাঁকা একটা জায়গার ওপর। প্রচণ্ড কাদা, রাস্তাটা প্রচণ্ড কাদা, যাওয়ার কোনো পরিস্থিতি নেই। সামনেটা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ভিডিওটা করে নিলাম। আর হ্যামিল্টন সাহেবের যে বেকন বাংলো রবীন্দ্রনাথের ছিল, হ্যামিল্টন সাহেবের বাংলো দেখানোর আগে যেটা দেখালাম বেকন বাংলো, ভয়েসটা ইয়ের কারণে আমি ওখানটা রিয়েল ভয়েস দিতে পারলাম না। এই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। হাতে বোতল আর ছাতা দুটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেকন বাংলো দেখতে। বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো দুটোই দেখা হয়ে গেছে। আর প্রচণ্ড প্রত্যাশা ছিল, কিন্তু একেবারেই জঘন্য অবস্থা হয়ে গেছে হ্যামিল্টন সাহেবের বাংলোটা, ভিতরে ঢুকতে পারিনি, আর এমনিতেই বন্ধ হয়েছে বাইরে থেকে। তো ফাইনালি আমরা বেরিয়ে চলে এলাম। আর এবার আমরা লঞ্চে উঠবো, লঞ্চে উঠে খাওয়া দাওয়া করবো। খানিকটা পথ হাঁটাহাঁটি হলো এতক্ষণ বসে থাকার পর, এসেই দেখি গরম গরম খাবার, মানে দুপুরে খাবার চলে গেছে। নদীর ধারে এরকম হাওয়া খেতে খেতে এরকম গরম গরম মানে খাবার দাবার খাওয়ার একটা মজাই আলাদা। তার সাথে আবার যদি থাকে ইলিশের উৎসবের সময় বিভিন্ন রকম ইলিশের পদ, তাহলে তো হয়েই গেল। গরম গরম বেগুনি, ডাল ছিল, ঝুরঝুরে আলু ভাজা। তবে সবটা তো দেখানো সম্ভব নয়, তবে যতটা পারছি দেখাচ্ছি। আর এটা দিয়ে গিয়েছিল পুঁই, মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তারপরে তো আরও অনেক কিছু ছিল ইলিশের সর্ষে, মানে সর্ষে যে ইলিশ বলে সেই সর্ষে ইলিশ, আর ছিল ইলিশ মাছের পাতুরি, তারপরে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি। একদম এলাহি খাবার দাবারে কোনো মানে খামতি ছিল না। আর রান্না বান্না ভীষণ রকমভাবে হালকা ছিল, ভীষণ রকমভাবে ভালো ছিল। আর দাদাদেরকে যে এখানে ইলিশ কম্পালসারি একটাই নিতে হবে তা নয়, মানে ইলিশ তোমাদেরকে কিন্তু তোমরা যদি 2টো চাও বা 3টে চাও তোমাদেরকে সেক্ষেত্রে আরামসে দিয়ে দিচ্ছে। আর আমি একটা জিনিস ভুল বলেছি, খেতে খেতে বেগুন ইলিশ ছিল, সর্ষে ইলিশ না। এই প্রথমবার বেগুন ইলিশটা ট্রাই করলাম। ইলিশ এমনিতেও ভালো লাগে না কাঁটা বলে, এখানে একটু পিসগুলো বড় বড়, কাঁটাগুলোও একটু বড় বড়, তাই বেছে বেছে একটু সময় ধরে খেয়ে নিলাম। আর ইলিশের এই পাতুরিটা যা হয়েছিল না, উফ, জাস্ট জিভে লেগে থাকার মতন। আমি কোনো মাছের পাতুরি এর আগে খাইনি, ভেটকি মাছের পাতুরি খাওয়ার ইচ্ছে থাকলেও সুযোগ হয়ে ওঠেনি, বাট ইলিশের পাতুরিটা খেয়ে কিন্তু মনে লেগে গেছে, একদম জায়গা করে নিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর এই যে ফল একটা করে মানে পেয়ারা দিতে চলে এলো দাদারা, পেয়ারা টিয়ারা দিয়ে গেল। পেয়ারা খেতে খেতে মানে ফলটা খেতে খেতে একটু বাইরের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করলাম। ওই যে বললাম খাওয়া দাওয়ার কোনো শেষ নেই, কিছুক্ষণ পরেই আমরা নামতে চলেছি আমাদের গন্তব্যে।
যেখানে আমাদেরকে নৌকা নামিয়ে দিয়েছিল সেখান থেকেই কিন্তু ভ্যান, মানে এরকম 3 চাকার যে ভ্যান হয়, এই ভ্যানে করে আমাদেরকে যেতে হচ্ছে হোটেলের দিকে। কিছুটা ওই 2-3 মিনিট মতন রাস্তা, তারপরে চলে এলাম শ্রীমা রিসর্টে। শ্রীমা রিসর্টের রাস্তাটা ঠিক ছিল এই রকম। চলুন বাকি ডিটেলসটা আগে জেনে নিচ্ছি। এতটা জার্নি করার পর শেষমেশ আমরা পাখিরালয়ে পৌঁছেছি। পাখিরালয়ে এসে এখানে আমরা শ্রীমা হোটেল বা রিসর্ট এরকম সামথিং নাম ছিল। এখানে কিউট দুটোকে দেখো, ওই এর গায়ে কালারটা কি সুন্দর। এটাই আজ আমাদের হোটেল বা রিসর্ট যাই বলো, বা আমাদের থাকার আস্তানা। মানে 2 রাতের মতন মাথা গোজার আস্তানা হচ্ছে এটা। তবে হ্যাঁ, রাস্তাটা খুব সুন্দর লাগলো আমার, মানে এই যে হেঁটে যাচ্ছি চারপাশে একটা গাছগাছালির মধ্যে দিয়ে খুব ভালো লাগছে। হোটেলটা তো বাইরে থেকে দেখে ভালোই লাগছে, এবার ভেতরে কীরকম কী ব্যাপার স্যাপার চলো দেখা যাক। ফার্স্টেই গিয়ে রুমগুলো দেখিয়ে দেবো। হোটেলটা বাইরে থেকে যেমন দেখতে ছিল, ভেতরেও প্রবেশ করে দেখলাম বেশ বড়সড় একটা জায়গা। আর এখানে বাচ্চাদের নিয়ে এলে কিন্তু প্লেগ্রাউন্ডে যা যা জিনিস আছে কোনো অসুবিধা হবে না। আর এটা ছিল ডাইনিং এরিয়া, রাত্রেবেলায় খাবার জায়গা। যদিও আমরা কেউ এখানে রাত্রেবেলায় খেতে বসিনি, পরে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে প্লেগ্রাউন্ড এরিয়া বললাম, বাচ্চারা এলে কিন্তু বেশ মজা করে থাকবে। রুমের ভিডিওটা প্রথমেই দিয়ে দিচ্ছি, কোনটা লাইট কিছু বুঝতে পারছি না। এই তো লাইট জ্বলে গেছে। এই হচ্ছে রুমের অবস্থা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা নর্মাল যেরকম রুম হয়। নন এসি আছে, পাখা আছে এখানে একটা, এখানে হ্যাঙ্গার আছে, ওয়ার্ড্রব আছে, ওখানে একটা ছোট্ট টেবিল আছে, ওখানে একটা আয়না আছে, আর এখানে একটা বেসিন আছে, এখানে আয়না আছে। আর টয়লেটটা এবার দেখানোর পালা। ওয়াও, টয়লেটটা মনের মতন হয়ে গেছে, মানে ওয়াশরুমে নিয়ে মানে কোনো ওয়াশরুম নিয়ে তো কোনো কমপ্লেনই হবে না, এত সুন্দরভাবে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন দিয়েছে। আসলে বাঙালিদের না খাওয়ার জায়গা আর এই প্রস্রাব বা যাই হোক চান টান স্নান করার জায়গা, এই দুটো জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় একটু ঘিন ঘিন করে। যাই হোক, রুমটা মোটামুটি দেখিয়ে দিলাম। খাবার দাবারের তো ঝুড়ি নেই তো নেই, মানে আমাদেরকে সময়ই দিচ্ছিল না একটু জিরিয়ে নেওয়ার, এত পরিমাণে খাবার দাবার ছিল সারাদিনে। সন্ধ্যেবেলায় এই ঝুমুর নাচ এবং আদিবাসী নৃত্য এখানকার, সেই ঝুমুর নাচ আদিবাসী নৃত্য দেখতে দেখতে এনজয় করেছিলাম চিকেন পকোড়া। শুধু অল্প নয়, বেশ খানিক কটা পিস দিয়ে দিয়েছিল, তার সাথে একটু সসও দিয়েছিল। এগুলো খাওয়া দাওয়া করে সেরে নিয়ে একটু চারপাশটা ঘুরে দেখতে না দেখতেই রাতের ডিনারের ডাক পড়লো। মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। রাত্রেবেলায় ডিনারেও কিন্তু দারুণ খাবার দাবার ছিল, ভাত, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, সাথে ছিল এরকম মাটন ছিল 3 থেকে 4 পিস। কিন্তু যাই হোক, 4 পিস 3 পিস থাকলেও মাটনের সাইজ ছিল বেশ ভালো। আমি এখানে আর ফুডের রিভিউ দিচ্ছি না, ভীষণ পরিমাণে সারাটা দিন ঘুরে করে একেবারে টায়ার্ড হয়ে গেছি। কোনো রকমে নাকে মুখে চোখে গজে এখানের এই যে রাতের খাওয়া দাওয়া এটা শেষ করে শুয়ে পড়েছিলাম বিছানায়। আর রুম তো দেখলেই খুবই সুন্দর রুম। তবে হ্যাঁ, সুন্দরবন গেলে একটা অসুবিধা তোমাদেরকে ফেস করতে হবে, জানি না কেন আমাদের রিসর্টটা বলে এরকম ছিল নাকি অন্য রিসর্টগুলোতেও তাই। এখানে বৃষ্টির জল ধরে কিন্তু বিভিন্ন রকম কাজ হয়, মানে স্নান করা বা হাত পা ধোয়া এই জিনিসগুলো হয়। তো যাই হোক, আরও আমি বিভিন্ন রকম ডিটেলস নিয়ে থাকছি নেক্সট ভিডিও, তার জন্য ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবে।